নেপালের এক দূরবর্তী পাহাড়ি গ্রামে, যেখানে বরফের চাদর সবকিছু ঢেকে রাখে আর পাহাড়ের চূড়াগুলো মেঘের সাথে লুকোচুরি খেলে, সেখানে বিনয় আর তার স্ত্রী এসে পৌঁছেছিল কাজের সূত্রে। হিমালয়ের কোলে বসানো এই ছোট্ট গ্রামটি দেখতে যতটা সুন্দর ততটাই রহস্যময়। কিন্তু তারা জানত না যে এই নিস্তব্ধ গ্রামে লুকিয়ে আছে এক ভয়ানক রহস্য, যা তাদের জীবনকে চিরতরে বদলে দেবে। বিনয়ের কাজ ছিল একটি উন্নয়ন প্রকল্পের সাথে যুক্ত। সরকারি একটি সংস্থা তাকে পাঠিয়েছিল এই দূরবর্তী এলাকায় স্থানীয় মানুষদের জীবনযাত্রার মান উন্নয়নের জন্য কাজ করতে। প্রথমে তার স্ত্রী যেতে চায়নি। এত দূরে, এত নির্জন জায়গায় যাওয়ার ব্যাপারে তার মন সায় দিচ্ছিল না। কিন্তু বিনয় বুঝিয়েছিল যে এটা তার ক্যারিয়ারের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর তাছাড়া হিমালয়ের কাছে থাকার এমন সুযোগ হয়তো আর পাবে না। শীতের কনকনে ঠান্ডায় তাদের ছোট্ট কুটিরটি দাঁড়িয়েছিল একদম একা। বাড়িটা ছিল পাথর আর কাঠ দিয়ে তৈরি, যেমনটা এই পাহাড়ি এলাকায় সাধারণত হয়। ছাদে পুরো বরফের স্তর জমেছিল। চারদিকে শুধু সাদা বরফ আর নিস্তব্ধতা। দিনের বেলায় সূর্যের আলোয় বরফ চকচক করত, কিন্তু রাতের বেলায় সবকিছু হয়ে যেত ভয়ানক নিস্তব্ধ। এমনকি বাতাসের শব্দও যেন থেমে যেত। প্রথম কয়েকদিন সবকিছু স্বাভাবিক মনে হয়েছিল। বিনয় সকালে উঠে তার কাজে বেরিয়ে যেত, গ্রামের মানুষদের সাথে কথা বলতো, তাদের সমস্যাগুলো বুঝার চেষ্টা করত। স্থানীয় ভাষা না জানলেও ইংরেজি আর হিন্দিতে কোনো রকমে কাজ চালিয়ে নিত। আর তার স্ত্রী ঘর সামলাত, নতুন পরিবেশে মানিয়ে নেওয়ার চেষ্টা করত। কিন্তু রাতের বেলায় দুজনেই অস্বস্তি বোধ করত। এত নিস্তব্ধতা যে মাঝে মাঝে মনে হতো যেন পৃথিবীতে তারা ছাড়া আর কেউ নেই। কিন্তু তৃতীয় রাতে ঠিক 12:30 তাদের দরজায় এক অদ্ভুত শব্দ শোনা গেল। প্রথমে খুব আস্তে, তারপর ধীরে ধীরে জোরে, টক টক টক, টক টক টক। বিনয়ের স্ত্রী প্রথমে ভেবেছিল হয়তো বাতাসের শব্দ। এই পাহাড়ি এলাকায় রাতের বেলায় বাতাস খুব জোরে ভয়, হয়তো কোনো ডাল বা পাথর দরজায় লাগছে। কিন্তু শব্দটা ছিল খুবই নিয়মিত, খুবই সুনির্দিষ্ট। 3বার টোকা, তারপর একটু থামা, আবার 3বার টোকা, যেন কেউ ইচ্ছে করে দরজায় টোকা দিচ্ছে। আর সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো, শব্দটা আসছিল ঠিক দরজার মাঝখান থেকে, যেখানে একটা মানুষের হাত পৌঁছাতে পারে। বিনয় ঘুম থেকে উঠে দরজার কাছে গেল। তার হৃৎস্পন্দন বেড়ে গিয়েছিল। এত রাতে, এত ঠান্ডায় কে আসতে পারে? কে আছে বাইরে? সে চিৎকার করে জিজ্ঞেস করল। কিন্তু কোনো উত্তর এলো না, শুধু সেই একই টোকার শব্দ, আরও জোরে, যেন কেউ জরুরি কিছুর জন্য ভেতরে আসতে চাইছে। টক টক টক, টক টক টক। বিনয় দরজার কাছে কান পেতে শুনতে চেষ্টা করল। বাইরে কোনো পায়ের শব্দ নেই, কোনো কথাবার্তা নেই, শুধু সেই ভয়ানক টোকার শব্দ। মাঝে মাঝে মনে হচ্ছিল যেন কেউ দরজার গায়ে হাত দিয়ে আঁচড়াচ্ছে। তার স্ত্রী ভয়ে কাঁপতে কাঁপতে বলল, বিনয়, দরজা খুলো না, এত রাতে কে আসবে এই বরফের মধ্যে? আর যদি সত্যিই কেউ থাকত, তাহলে কথা বলতো না? কিন্তু কৌতূহল বিনয়কে পেয়ে বসেছিল। হয়তো কোনো গ্রামবাসী বিপদে পড়েছে, হয়তো কারো জরুরি সাহায্যের প্রয়োজন। সে ধীরে ধীরে দরজার হ্যান্ডেল ধরল। কিন্তু ঠিক সেই মুহূর্তে টোকার শব্দ বন্ধ হয়ে গেল। একদম নিস্তব্ধতা, যেন কেউ বুঝতে পেরেছে যে দরজা খোলা হতে যাচ্ছে। বিনয় দরজা খুলে বাইরে তাকালো। কিছুই নেই, শুধু সাদা বরফ আর অন্ধকার। কোনো পায়ের ছাপ নেই, কোনো চিহ্ন নেই যে কেউ এসেছিল। পরের দিন সকালে বিনয়ের স্ত্রী বাজার করতে গিয়েছিল। গ্রামে একটা ছোট্ট বাজার ছিল, যেখানে স্থানীয় মানুষেরা সবজি আর দৈনন্দিন জিনিসপত্র বিক্রি করত। ফেরার পথে সে দেখল একটা ছোট্ট ছেলে তাদের বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। ছেলেটার বয়স হবে 7-8 বছর। পরনে পুরনো জামাকাপড়, যেগুলো দেখে মনে হচ্ছিল অনেক দিন ধোয়া হয়নি। মুখে কোনো হাসি নেই, কোনো চঞ্চলতা নেই। সাধারণত এই বয়সের বাচ্চারা যেমন খেলাধুলা করে, হইচই করে, সে তেমন কিছুই করছিল না। সে শুধু তাকিয়ে আছে তাদের বাড়ির দিকে, স্থির, নিথর। তুমি কে? বিনয়ের স্ত্রী জিজ্ঞেস করল। ছেলেটা কোনো উত্তর দিল না, শুধু তাকিয়ে রইল। তার চোখে কোনো আবেগ নেই, কোনো কৌতূহল নেই। তোমার নাম কি? আবার জিজ্ঞেস করল সে। এবার ছেলেটা খুব ধীরে, খুব নিচু গলায় বলল, সূর্য।
তুমি কোথায় থাকো সূর্য? কিন্তু ছেলেটা আর কোনো কথা বলল না, শুধু ঘুরে চলে গেল। হাঁটার ভঙ্গিও ছিল অদ্ভুত, খুব ধীরে, যেন পা মাটিতে ঠিকমতো পড়ছে না। বিনয়ের স্ত্রী অদ্ভুত লাগল, এত ছোট্ট একটা ছেলে একা একা এই বরফের মধ্যে কি করছে? তার বাবা মা কোথায়? আর সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো ছেলেটার গায়ে কোনো শীতের কাপড় নেই। এত ঠান্ডায় সে কিভাবে টিকে আছে? সেই রাতে আবার সেই টোকার শব্দ, এবার আরো জোরে, আরো দীর্ঘক্ষণ ধরে। বিনয় আর তার স্ত্রী দুজনেই জেগে উঠল। আবার সেই শব্দ। বিনয়ের স্ত্রী ফিসফিস করে বলল, কে হতে পারে? তার গলায় ভয়ের কম্পন। টক টক টক, টক টক টক। এবার শব্দটা আরও তাড়াহুড়োর মতো লাগছিল, যেন কেউ খুব জরুরি কিছুর জন্য দরজা খোলার অপেক্ষা করছে। মাঝে মাঝে মনে হচ্ছিল যেন কেউ দরজায় ঠ্যাস দিচ্ছে। বিনয় আবার দরজার কাছে গেল। কি আছে? কি চান? কিন্তু আগের মতোই কোনো উত্তর নেই, শুধু সেই একঘেয়ে ভয়ানক টোকার শব্দ। পরের কয়েকদিন এই ঘটনা আরও বেড়ে গেল। প্রতিদিন সকালে বিনয়ের স্ত্রী সেই ছেলে সূর্যকে দেখত তাদের বাড়ির আশেপাশে, কখনো বাগানে, কখনো জানালার নিচে, কখনো দরজার সামনে। কিন্তু ছেলেটা কখনো কথা বলতো না, শুধু তাকিয়ে থাকত। আর সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো, যখনই বিনয়ের স্ত্রী অন্য কাউকে ডেকে দেখাতে চাইত, তখন ছেলেটা আর থাকত না, যেন হাওয়ায় মিলিয়ে যেত। ছেলেটার ব্যাপারে কিছু একটা অদ্ভুত আছে, বিনয়ের স্ত্রী একদিন বলল। সে কখনো খেলাধুলো করে না, কখনো হাসে না, শুধু তাকিয়ে থাকে। আর তার চোখে এমন একটা ভাব, যেন সে কিছু খুঁজে বেড়াচ্ছে। বিনয় বলল, হয়তো সে লাজুক। এই পাহাড়ি এলাকার বাচ্চারা অনেক সময় এমনই হয়, শহরের বাচ্চাদের মতো চঞ্চল নয়। কিন্তু বিনয়ের স্ত্রীর মন বলছিল যে ব্যাপারটা এত সহজ নয়। ছেলেটার চোখে এমন একটা গভীরতা ছিল, যা সাধারণত এই বয়সের বাচ্চাদের থাকে না, যেন সে অনেক কিছু দেখেছে, অনেক কিছু জানে। কিন্তু আসল ভয়ের শুরু হলো সেই রবিবার রাতে। সেদিন আবহাওয়া খুবই খারাপ ছিল, প্রচণ্ড বরফঝড় চলছিল, বাতাসের গর্জনে পুরো বাড়ি কাঁপছিল, জানালার কাঁচে বরফের টুকরো আছড়ে পড়ছিল। বিনয় আর তার স্ত্রী কম্বল মুড়ি দিয়ে বসেছিল। বিদ্যুৎ চলে গিয়েছিল, মোমবাতির আলোয় ঘরটা আরও ভয়ানক লাগছিল, ছায়াগুলো দেয়ালে নাচছিল। রাত প্রায় 11টার দিকে আবার সেই টোকার শব্দ শুরু হলো। কিন্তু এবার শুধু টোকার শব্দ নয়, একটা ছোট্ট কণ্ঠস্বর শোনা গেল, খুব ক্ষীণ, খুব করুণ। দরজা খোলো, প্লিজ দরজা খোলো, খুব ঠান্ডা লাগছে। বিনয়ের স্ত্রী চমকে উঠল। বিনয়, শুনতে পাচ্ছ? কেউ সাহায্য চাইছে। তার হৃদয় দ্রবীভূত হয়ে গেল। এত ভয়ানক আবহাওয়ায় একটা ছোট্ট বাচ্চা বাইরে আছে। কণ্ঠস্বরটা ছিল একটা ছোট্ট বাচ্চার, খুবই করুণ, খুবই অসহায়। দরজা খোলো, প্লিজ দরজা খোলো, আমি মরে যাচ্ছি ঠান্ডায়। গলায় এমন আকুতি যে শুনলে যে কারো মন গলে যাবে। বিনয় দরজার দিকে এগিয়ে গেল। এত ভয়ানক আবহাওয়ায় কোনো বাচ্চা বাইরে থাকলে সত্যিই মারা যেতে পারে। মানবতার খাতিরে হলেও তাকে ভেতরে আনতে হবে। আমি দরজা খুলছি, সে চিৎকার করে বলল। কিন্তু ঠিক সেই মুহূর্তে তাদের ফোন বেজে উঠল। বিনয়ের স্ত্রী ফোন তুলল। ওপাশ থেকে তাদের প্রতিবেশী মহিলার কণ্ঠস্বর, গলায় তাড়াহুড়ো আর ভয়। হ্যালো, আমি আপনাদের বলতে ভুলে গিয়েছিলাম যে আপনাদের বাড়ির বাইরে কেউ দরজায় টোকা দিলে সেটা খুলবেন না। কেন? বিনয়ের স্ত্রী জিজ্ঞেস করল, তার গলায় বিস্ময়। না, আপনারা একদমই খুলবেন না, ওটা আসলে একটা আত্মা। মহিলার গলায় এমন নিশ্চয়তা যে বোঝা যাচ্ছিল সে মিথ্যে বলছে না। বিনয়ের হাত দরজার হ্যান্ডেল কিকে সরে গেল। আত্মা? তার গলা শুকিয়ে গেল। হ্যাঁ, যদি কেউ ভুল করে দরজা খুলে দেয় তো পরের দিন তাকে বরফের নিচে চাপা পড়ে থাকতে দেখা যায়। আমি নিজে দেখেছি। বাইরে থেকে আবার সেই কণ্ঠস্বর এলো, দরজা খোলো, প্লিজ দরজা খোলো। কিন্তু এবার কণ্ঠস্বরটা আরও ভয়ানক লাগছিল, যেন কোনো অন্য জগতের কিছু, আর সেই সাথে একটা অদ্ভুত হাসির শব্দ। প্রতিবেশী মহিলা ফোনে বলতে থাকল, অনেক বছর আগে এই গ্রামে একটা ছোট্ট ছেলে ছিল, তার নাম ছিল সূর্য। একদিন প্রচণ্ড বরফ ঝড়ের রাতে সে সাহায্যের জন্য বিভিন্ন বাড়িতে গিয়েছিল, কিন্তু কেউ তাকে আশ্রয় দেয়নি।
সবাই ভেবেছিল হয়তো কোনো চোর বা ডাকাত। শেষে ছেলেটা ঠান্ডায় মারা গিয়েছিল। তারপর বিনয়ের স্ত্রী কাঁপা গলায় জিজ্ঞেস করল, তারপর থেকে প্রতি বরফ ঝড়ের রাতে সেই ছেলেটার আত্মা বিভিন্ন বাড়িতে গিয়ে দরজা খোলার জন্য অনুরোধ করে। যারা দরজা খুলে দেয় তাদের সাথে সে নিয়ে যায় তার সেই ঠান্ডা জগতে, আর যারা দরজা খোলে না তাদের সাথে সে খেলা করে। দিনের বেলায় জীবিত ছেলের রূপ নিয়ে ঘুরে বেড়ায়। বাইরে থেকে টোকার শব্দ আরও জোরে হলো, দরজা খোলো, দরজা খোলো। কণ্ঠস্বরটা এখন আর করুণ লাগছিল না, বরং ভয়ানক, রাগান্বিত, যেন কেউ প্রতারিত হয়েছে। বিনয় আর তার স্ত্রী দরজা থেকে দূরে সরে গেল। তারা পুরো রাত জেগে থাকল। টোকার শব্দ আর সেই ভয়ানক কণ্ঠস্বর চলতে থাকল ভোর পর্যন্ত। মাঝে মাঝে মনে হচ্ছিল যেন কেউ জানালায় আঙুল দিয়ে আঁচড়াচ্ছে, দেয়ালে হাত বোলাচ্ছে। সকালে যখন বরফ ঝড় থামল, তারা দরজা খুলে বাইরে তাকালো। কোনো পায়ের ছাপ নেই, কোনো চিহ্ন নেই যে রাতে কেউ এসেছিল, শুধু সাদা বরফ আর নিস্তব্ধতা। কিন্তু দরজার সামনে বরফে একটা ছোট্ট হাতের ছাপ ছিল, একটা বাচ্চার হাতের ছাপ। কিন্তু সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো, সেই দিনের পর থেকে সূর্য নামের ছেলেটাকে আর কখনো দেখা গেল না, যেন সে হাওয়ায় মিলিয়ে গেছে। বিনয়ের স্ত্রী গ্রামের মানুষদের জিজ্ঞেস করেছিল, কিন্তু কেউ সূর্য নামের কোনো ছেলের কথা জানে না। প্রতিবেশী মহিলা পরে বলেছিল, সূর্য নামে এই গ্রামে কোনো ছেলে নেই। অনেক বছর আগে একটা ছেলে ছিল সেই নামে, কিন্তু সে তো মারা গেছে সেই বরফ ঝড়ের রাতে। তার বাবা মা পরে গ্রাম ছেড়ে চলে গেছে, সেই থেকে কেউ আর সূর্যের নাম নেয় না। বিনয় আর তার স্ত্রী বুঝতে পারল যে তারা যাকে জীবিত ছেলে ভেবেছিল সে আসলে সেই মৃত ছেলেরই আত্মা ছিল। সে তাদের পর্যবেক্ষণ করছিল, বোঝার চেষ্টা করছিল তারা কেমন মানুষ, তারা তাকে সাহায্য করবে কিনা, নাকি অন্য সবার মতো তারাও দরজা বন্ধ করে রাখবে। নেপালে তাদের থাকার বাকি সময়টুকুতে আরও ৩-৪ বার সেই টোকার শব্দ শোনা গেছিল। প্রতিবার বরফ ঝড়ের রাতে, প্রতিবার সেই একই করুণ কণ্ঠস্বর, দরজা খোলো, প্লিজ দরজা খোলো। কিন্তু তারা আর কখনো দরজা খোলেনি। প্রতিবার তারা অপেক্ষা করেছে ভোর পর্যন্ত, যতক্ষণ না সেই ভয়ানক শব্দ বন্ধ হয়। আর প্রতিবার সকালে দরজার সামনে সেই ছোট্ট হাতের ছাপ পেয়েছে বরফে। ১ মাস পর যখন তাদের কাজ শেষ হলো, তারা সেই গ্রাম ছেড়ে চলে গেল। কিন্তু সেই অভিজ্ঞতা তাদের মন থেকে কখনো মুছে যায়নি। আজও যখন রাতে কোথাও টোকার শব্দ শোনে, তাদের মনে পড়ে যায় সেই ভয়ানক রাতের কথা, সেই ছোট্ট ছেলেটার করুণ কণ্ঠস্বর। গ্রামের মানুষরা বলে সেই ছোট্ট ছেলেটার আত্মা এখনও খোঁজে বেড়ায় এমন কাউকে যে তাকে আশ্রয় দেবে। কিন্তু যারা দরজা খুলে দেয় তারা আর কখনো ফিরে আসে না। তারা হারিয়ে যায় সেই ঠান্ডা অন্ধকার জগতে, যেখানে শুধু বরফ আর নিস্তব্ধতা, যেখানে সূর্য একা একা ঘুরে বেড়ায়, খোঁজে বেড়ায় সঙ্গী। স্থানীয় মানুষরা আরও বলে যে সূর্যের আত্মা শুধু বরফ ঝড়ের রাতেই আসে না, কখনো কখনো পূর্ণিমার রাতে, যখন চাঁদের আলোয় বরফ রূপোর মতো চকচক করে, তখনও তাকে দেখা যায়। তখন সে দরজায় টোকা দেয় না, শুধু জানালার কাছে দাঁড়িয়ে থাকে, তাকিয়ে থাকে ভেতরের দিকে, যেন বুঝার চেষ্টা করে ভেতরে কারা আছে। এই গল্পটা শুনে হয়তো আপনার মনে হতে পারে এটা শুধুই কল্পনা, কিন্তু নেপালের সেই দূরবর্তী গ্রামের মানুষরা আজও বলে শীতের রাতে যদি কেউ আপনার দরজায় টোকা দেয় তাহলে খুব সাবধান। প্রথমে জানালা দিয়ে দেখুন কে আছে। যদি কোনো ছোট্ট ছেলে দেখেন যার চোখে অদ্ভুত গভীরতা, তাহলে